নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প কয়লা খনির ভূত, রচনায় মঞ্জিল সেন। ঘটনাটি শুনেছিলাম আমার এক বন্ধু পত্নীর মুখ থেকে। তিনি অনুরোধ করেছিলেন সব নামধাম গোপন রাখতে, তাই কিছুটা কল্পনার আশ্রয় নিতে হলো। ধরা যাক বন্ধুপত্নীর নাম চন্দনা। তার তখন 10 বছর বয়স। ওর বাবা সে সময় ধানবাদে চাকরি করতেন। চন্দনার এক দাদা ছিল, তার মাথায় সবসময় দুষ্টুমি বুদ্ধি খেলতো। বিশেষ করে ছোটদের ভয় দেখাবার ব্যাপারে সে ছিল ওস্তাদ। ওদের এক মেজ দাদু, মানে মায়ের আপন মেজ কাকা, সেই সময় ধানবাদ থেকে মাইল 20 দূরে একটা কলিয়ারির ম্যানেজার হয়ে এলেন। তখনও কলিয়ারিগুলি সরকার থেকে নিয়ে নেওয়া হয়নি। যে কলিয়ারির কথা বলছি তার মালিক তখন ছিলেন ছন্দের জাদুকর বিখ্যাত এক কবির ভাই। তিনি আবার ওটা কিনেছিলেন এক ইংরেজ মালিকের কাছ থেকে। মেজ দাদু প্রথমে ধানবাদে চন্দনাদের বাড়িতে এসে উঠেছিলেন। এক রাত্রি সেখানে কাটিয়ে পরদিন সকালে ওদের নিয়ে তিনি গাড়িতে কলিয়ারির দিকে রওনা দিলেন। কলিয়ারিটা একটা মালভূমির মতো জায়গায়, চারদিক সবুজ সুন্দর, শুধু একটাই ব্যতিক্রম, এখানে ওখানে খানাখন্দ। ফলে গাড়ির ভেতর সবাইকে বেশ কয়েকবার ঝাঁকুনি সহ্য করতে হলো। মেজ দাদু নতুন ম্যানেজার হয়ে আসছেন, তার উপর তিনি খোদ মালিকের বিশেষ প্রিয় পাত্র, তাই তার সম্বর্ধনার কোনো ত্রুটি ছিল না। কুলি মজুর থেকে শুরু করে সবাই জড়ো হয়েছিল তার বাংলোর সামনে। একটা কথা বলা হয়নি, কুলি মজুরদের বেশিরভাগই ছিল সাঁওতাল বা আদিবাসী। মস্ত বড় বাংলো। আগে সাহেব ম্যানেজার ছিলেন, তাই তিনি নিজের পছন্দ মতো সব ঘর সাজিয়েছিলেন। হল ঘরের মতো 5টা বিরাট বিরাট ঘর, দামি কাঠের দরজা, জাফরি কাটা রঙিন কাচের জানালা, প্রত্যেক ঘরে ফায়ারপ্লেস বা আরাম চুল্লি। বাংলোর পেছনে অনেকখানি জায়গা নিয়ে একটা বাগান। গোটাকুড়ি গোলাপ আছে, নানান রঙের বড় বড় গোলাপ ফুল ফুটে আছে। আর কোনো ফুল গাছ নেই। বাকিটা বড় বড় ঘাস আর বুনো গাছে ছেয়ে গেছে। সেদিন আর রান্নাবান্নার পাট করতে হয়নি। এত খাবার এসেছিল যে কয়েকদিন উনুনে আঁচ দেবার দরকার হবে না। সবাই বিদায় নেবার পর খাওয়া সারতে সারতে বেলা হয়ে গেল। মেজ দাদু খেয়েই কলিয়ারিতে চলে গেলেন। তিনি শুধু কাজের মানুষই ছিলেন না, অত্যন্ত সাহসী এবং শৃঙ্খলাপরায়ণ মানুষ ছিলেন। চেহারাটাও ছিল দশাসই, শক্তিধর এক মানুষ। সন্ধ্যের পর চন্দনা ওর দাদা আর মেজ দিদার এক বোনের মেয়ে, সেও মেজ দাদুর সঙ্গে কলকাতা থেকে বেড়াতে এসেছিল। মাঝের একটা ঘরে বসে লুডো খেলছিল। ওরা একটা জানালার কাছে বসেছিল। মস্ত জানালা, ওটা ছিল বাগানের দিকে মুখ করা। জানালা খোলাই ছিল, বাইরেটা গাঢ় অন্ধকার। তখন বিজলি বাতির অত ঘটা ছিল না। বাংলোর প্রত্যেক ঘরে ছিল ঝাড় লণ্ঠন। চন্দনার দাদা একবার মাথা তুলে জানালার দিকে তাকিয়ে কেমন যেন অসাড় হয়ে গেল। তারপরই চেঁচিয়ে উঠল, ওটা কি, ওটা কি? ওর দৃষ্টি অনুসরণ করে অন্য দুজনও দেখল অন্ধকারের মধ্যে যেন জ্বলজ্বল করছে দুটো চোখ, আর দুপাটি সাদা দাঁত যেন হাসছে। মেজ দিদার বোনের মেয়ে গো গো করতে করতে অজ্ঞান হয়ে গেল। ওদের চেঁচামেচিতে বাড়ির সবাই ছুটে এলো। মেজ দাদু ধানবাদ থেকে কাজের লোক নিয়ে এসেছিলেন। তাছাড়াও 2জন বেয়ারা বাবুর্চি ছিল। কোম্পানি থেকেই তাদের মাইনে দেওয়া হতো। তারাও এসে পড়ল, কিন্তু জানালায় আর কিছু দেখা গেল না। মেজ দাদু ফিরে এসে সব শুনে চন্দনার দাদাকেই বকাবকি করলেন। অন্যদের ভয় দেখাবার ওর স্বভাব তার অজানা ছিল না। হয়তো কোনো আদিবাসীকে শিখিয়ে পড়িয়ে ওখানে দাঁড়াতে বলেছিল। অন্ধকারে তার কালো শরীরটা দেখা যায়নি, শুধু জলজলে চোখ আর সাদা দাঁতের পাটি দেখেই মেয়েরা ভয় পেয়েছে।
চন্দনার দাদা যত বলে সে অমন কাজ করেনি, তিনি ততই তাকে ধমকান। পরদিন চন্দনার মা ছেলে মেয়েকে নিয়ে ধানবাদে ফিরে গেলেন। ছেলে মেয়েদের স্কুল খোলা আছে, তাই থাকার উপায় নেই। কয়েকদিন কেটে গেছে। মেজদাদু কলিয়ারি থেকে ফিরে সন্ধেবেলা সামনের লনে একটা আরাম কেদারায় বসে বিশ্রাম করছিলেন। চারদিক অন্ধকার, শুধু খানিক দূরে কলিয়ারির অগুন্তি আলো মিটমিট করে জ্বলছে। হঠাৎ মেজদাদুর নজরে পড়ল তার থেকে কয়েক গজ দূরে ডান দিকের এক কোণে কে যেন বিড়ি ফুঁকছে। মানুষটাকে অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু বিড়ির আগুন একবার জ্বলে উঠছে, তারপর নিভু নিভু হয়ে আসছে। মেজদাদু যেন দেখেও দেখেননি এমনভাবে মুখ ফিরিয়ে রইলেন। তিনি একটা কলিয়ারির ম্যানেজার, হাজার হাজার লোক তার হুকুম মেনে চলে, দোর্দণ্ড তার প্রতাপ। তার সামনে কেউ বিড়ি ফুঁকবে এটা যেমন উচিত নয়, তেমন সেটা দেখাও উচিত নয় তার। পরে মেজদিদাকে তিনি বললেন, ওখানে কে বিড়ি টানছিল না করে দিও, পাশেই একটা গাড্ডা আছে, অন্ধকারে পা হড়কে পড়ে গেলে আর দেখতে হবে না। মেজদিদা কাজের লোকজনকে সে কথা বলতে তারা যেন আকাশ থেকে পড়ল। ওখানে কেউ যায়নি, বিড়িও খায়নি। তাছাড়া সাহেব ওখানে বসে আছেন, ওদের অত বুকের পাটা নেই যে তাকে দেখিয়ে দেখিয়ে বিড়ি ফুঁকবে। মেজদাদুর মনটা খুঁতখুত করল। তবে কি কয়লা খনির কোনো কুলি ওখানে দাঁড়িয়েছিল? সাহস তো কম নয়। দিন দুই পরে কলিয়ারি থেকে একটু বিকেল বিকেল তিনি ফিরে একটা খুরপি আর নিড়ানি নিয়ে বাগানে গেলেন। মালিকে তিনি বলে দিয়েছিলেন বুনো ঘাস আর জংলা গাছ পরিষ্কার করতে। আজ তিনি গোলাপ গাছের গোড়ায় মাটি উস্কে দেবেন। পাথুরে জায়গা, গাছের গোড়া শক্ত জমাট হয়ে গেছে, কিন্তু পরিচর্যা ছাড়াই রোজ এত ফুল ফোটে, সেটাই আশ্চর্য। গোলাপ খুব শৌখিন গাছ, ভালো মতো যত্ন না করলে শুকিয়ে মরে যায়। অথচ এই গাছগুলো বিনা পরিচর্যায় ঝড় বৃষ্টি গরম সব উপেক্ষা করে বেঁচেই শুধু নেই, মনে হয় যেন একেবারে তাজা। ফুলগুলিও তেমনি টাটকা, আর কি তাদের বাস! সমস্ত বাগানটা ম ম করে গোলাপ ফুলের গন্ধে। মেজদাদু খুরপি দিয়ে একটা গাছের গোড়ার মাটি আলগা করতে গিয়ে দেখলেন পাথরের মতো শক্ত হয়ে আছে। তিনি খুব জোরে খুরপিটা বসাবার জন্য হাত তুলেছেন, কে যেন পেছন থেকে তার হাত চেপে ধরল। তিনি ভাবলেন আপিস থেকে ফিরেই বাগানের কাজে হাত লাগিয়েছেন বলে মেজদিদাই বোধহয় হাতটা চেপে ধরেছেন। তিনি একটু বিরক্ত হয়েই বললেন, আহ, কি হচ্ছে, ছাড়ো। কিন্তু তাতে কোনো ফল হলো না দেখে তিনি পেছন ফিরে তাকালেন। আশ্চর্য, কেউ তো পেছনে নেই। ব্যাপারটা কি হলো? তিনি আস্তে আস্তে হাতটা নামিয়ে নিলেন। হাত নাড়াচাড়া করতে কোনো অসুবিধে হচ্ছে না, অথচ চিন্তিত মুখে তিনি ঘরে ফিরে এলেন। মেজদিদাকে এ ব্যাপারে কিছু বললেন না। এরপর এক ছুটির দিনে তিনি খনির দুজন মাল কাটারকে বাড়িতে ডেকে পাঠালেন। দুজনেই আদিবাসী সাঁওতাল। তিনি তাদের গোলাপ বাগানের চারপাশের জমিটা কোপাতে বললেন। ও জায়গায় তিনি নতুন গাছ লাগাবেন। লোক দুটি কেমন যেন ইতস্তত করতে লাগলো। মেজদাদু অবাক হয়ে বললেন, কি হলো? ওদের একজন বলল, জমিটা পাথরের মতো শক্ত, কোপানো যাবে না। মেজদাদু রেগে গিয়ে বললেন, ঠিক আছে, আমি তবে কোপাচ্ছি। তিনি একজনের হাত থেকে কোদালটা প্রায় কেড়ে নিয়ে মাথার ওপর তুলেছেন, আর কোদালটা তার হাত ফসকে পেছন দিকে পড়ে গেল। মেজদাদু ভাবলেন এসব কাজে তার অভ্যাস নেই বলেই বোধহয় কোদালটা ঠিকমতো ধরতে পারেননি। তিনি ওটাকে মাটি থেকে কুড়িয়ে নিতে যাবেন, এমন সময় যার হাত থেকে তিনি ওটা কেড়ে নিয়েছিলেন সে তার দুহাত চেপে ধরে অমন কাজ না করতে অনুরোধ করল। মেজদাদু অবাক হলেন। তিনি লোকটির মুখের দিকে তাকিয়ে আছেন দেখে সে বলল, সাহেবের মঙ্গলের জন্যই এ কথা সে বলছে। পরপর কয়েকটি ঘটনায় মেজদাদুর মনেও একটা খটকা জেগেছিল, তাই লোকটির স্পর্ধায় তিনি মেজাজ হারালেন না। শান্ত কণ্ঠে ব্যাপারটা কি জানতে চাইলেন। লোকটি বলল সে কিছু গোপন করবে না, কিন্তু সাহেব যেন একথা কাউকে না বলেন।
তার মুখেই তিনি সব জেনেছেন, এটা জানাজানি হলে তার শাস্তি হবে। লোকটি এক বিচিত্র কাহিনী শোনালো। এই কলিয়ারির আগের মালিক ছিলেন সাহেব, এখানকার ম্যানেজারও ছিলেন এক সাহেব, নিষ্ঠুর বিবেকহীন এক মানুষ। একবার খনিতে দুর্ঘটনায় অনেক কুলি মজুর মারা গিয়েছিল। সবাই ছিল আদিবাসী। হতাহতের সংখ্যা কম দেখাবার জন্য সাহেব রাতারাতি অনেক মৃতদেহ সরিয়ে ফেলেন। তার হুকুমে ওই বাগানেই মাটির তলায় 20 জনের মৃতদেহ পুঁতে ফেলা হয়। সাহেব ওখানে গোলাপের চারা লাগিয়ে দেন। এইগুলি সেই গোলাপ, ওদের তলায় আছে সেই হতভাগ্যদের মৃতদেহ। গোলাপ গাছগুলি তাই এত বছরেও তাজা আর ফুলে ফুলে ভরে থাকে তাদের ডালপালা। এখানের জমিতে কেউ হাত দিতে গেলেই তার অমঙ্গল ঘটে। বাকি মৃতদেহগুলি এই মালভূমির এখানে সেখানে গড়ে দেওয়া হয়েছিল, তাই এত খানাখন্দ, ভালো করে মাটি ভরাট করাও হয়নি। ওই ঘটনার পর সেই সাহেব এখানে টিকতে পারেনি। লোকে বলে সাহেব খুব ভয় পেয়েছিলেন, কেন সেটা কেউ জানে না। তারপর থেকে এই বাংলোয় কোনো ম্যানেজারই তেরাত্তির কাটাতে পারেনি, তাই এতদিন ম্যানেজারের পদটা খালি পড়েছিল। ওই লোকটি একথাও বলল যে বাবু ব্রাহ্মণ, বাড়িতে গিন্নিমা জপ তপ করেন, তাই বোধহয় তাদের কোনো অমঙ্গল হয়নি। এ নিয়ে কলিয়ারিতে কথাও উঠেছে, বাবু বোধহয় টিকে গেলেন। মেজদাদু চিন্তিত মুখে ঘরে ফিরে গেলেন। বাড়ির কাউকে এ ঘটনার কথা বললেন না। আরও কয়েকদিন কেটে গেছে। মেজদাদু একদিন গোধূলি বেলায় বাগানে বসে আছেন। তিনি ওই হতভাগ্য মজুরদের কথাই চিন্তা করছিলেন। যদি কোনো ক্রিয়াকর্ম করে ওদের আত্মার সদ্গতি করা যায় তাই চিন্তা করছিলেন। হঠাৎ তার চমক ভাঙল। তার সামনে হঠাৎ যেন মাটি ফুঁড়ে দাঁড়িয়ে আছে এক আদিবাসী যুবক। কালো গায়ের রং, কোঁকড়ানো চুল আর চাবুকের মতো ছিপছিপে চেহারা। কে তুই? মেজদাদু ভীষণ চমকে উঠে বললেন, কোথা থেকে এলি? লোকটি দাঁত বার করে হাসল, ঝকঝকে সাদা দাঁত। তারপর আঙুল দিয়ে গোলাপ বাগানটা দেখিয়ে দিল। মেজদাদু ব্যাপারটা বুঝলেন না। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। লোকটি নিজের বুকে হাত দিল, তারপর আবার গোলাপ বাগানটার দিকে আঙুল দেখালো। মেজদাদু তবু হাঁ করে তাকিয়ে আছেন দেখে সে গোলাপ বাগানের দিকে এগিয়ে গেল। তারপর মেজদাদুর চোখের সামনেই একটা গোলাপ গাছের তলায় অদৃশ্য হলো, যেন মাটির তলায় ঢুকে গেল। মেজদাদু এতক্ষণে ব্যাপারটা বুঝলেন। হতভাগ্যদের একজনের প্রেতাত্মা তার কাছে এসেছিল। তিনি যখন তাদের সদ্গতির কথা চিন্তা করছিলেন তখনই সে তাকে দেখা দিল। বোধহয় মেজদাদুর উদ্দেশ্যকে সাধুবাদ জানাতেই সে এসেছিল। অসম সাহসী মেজদাদুর সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তিনি তাড়াতাড়ি বাড়ির ভেতর চলে গেলেন। পরদিন তিনি মালকাটার সেই লোক দুটিকে ডেকে পাঠালেন। মৃত্যুর পর তাদের পারলৌকিক ক্রিয়াকর্মের কথা জানতে চাইলেন। তারা বলল, হিন্দুদের মতোই তাদের সব দাহ করা হয়। মেজদাদু তখন তার ইচ্ছের কথা বললেন। ওই হতভাগ্যদের মৃতদেহ মাটির তলা থেকে তুলে শাস্ত্রীয় নিয়মে তিনি তাদের দাহ করবেন। তার বিশ্বাস তাহলে ওই হতভাগ্যদের আত্মা মুক্তি পাবে। ওরা কিন্তু এবার মেজদাদুর কথায় রাজি হয়ে গেল। শুধু তাই নয়, বলল তাদের স্বজাতিদের সবাইকে নিয়ে এসে মেজদাদুকে এ কাজে সাহায্য করবে। মেজদাদু পরদিনই কলকাতায় গিয়ে কলিয়ারির মালিকের সঙ্গে দেখা করলেন। তাকে সব খুলে বললেন। সব শুনে তিনি বললেন, এখন বুঝতে পারছি কেন কোনো ম্যানেজার ওই বাংলোয় টিকতে পারছিল না। আপনি সাত্ত্বিক ব্রাহ্মণ, আপনার উপবীতই আপনার রক্ষা কবচের কাজ করেছে। তিনি সানন্দে মেজদাদুর প্রস্তাবে সম্মতি দিলেন এবং ওই কাজের জন্য আলাদা টাকাও মঞ্জুর করলেন। এক শুভ দিনে আদিবাসীরা এসে কোদালে হাত লাগালো। কয়েকজন পুরোহিত মন্ত্র উচ্চারণ করে গঙ্গাজল ছিটোতে লাগলেন। এই কাজের জন্য কলসি কলসি গঙ্গাজল নিয়ে আসা হয়েছিল। ওই পুরোহিতদের মধ্যে আদিবাসীদের পুরোহিতও ছিল। এবার কিন্তু মাটি কোপাবার সময় কোনো বিঘ্ন ঘটল না।
মাটির তলা থেকে নরকঙ্কাল উদ্ধার হলো 20টি। কোনোটাই অক্ষত নেই, হয় করটি বিচ্ছিন্ন হয়েছে, নয় হাত পা। চোখের জায়গায় গর্ত, দাঁতগুলি বেরিয়ে আছে। বীভৎস সেই দৃশ্য। অনেকগুলো চিতা একসঙ্গে জ্বলল। পুরোহিতদের মন্ত্রপাঠের মধ্য দিয়ে আদিবাসীরাই তাদের প্রথামতো আগুন দিল সেই সব চিতায়। লেলিহান শিখা যেন আকাশে মিলিয়ে গেল। তারপর থেকে ওই বাংলোয় আর কখনো প্রেতাত্মাদের উপদ্রব হয়নি। মেজদাদু ওই কয়লা খনির কুলি মজুরদের উন্নতির জন্য অনেক কিছু করেছিলেন। ওখানকার আদিবাসীরা তাকে দেবতার মতো শ্রদ্ধা ভক্তি করত। সেই কয়লা খনি আজও আছে, তবে সেই জায়গাটা এখন আর চেনার উপায় নেই। বিজলি বাতি আর দালান কোঠায় একটা শহরই গড়ে উঠেছে সেখানে। শেষ হলো মঞ্জিল সেনের লেখা ভৌতিক গল্প কয়লা খনির ভূত। গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।